সব জায়গায় একইভাবে যাব কেন? ক্ষেত্র বিশেষে আমাকে নানাভাবে নিজেকে ভাঙতে হবে। একটা গ্ল্যামার জগতের সঙ্গে ওই যে ট্যাগ করা, সেটা তারা ভেবেছে এবং প্রপার ওয়েতে আমাকে করতে সাহায্য করেছে। নিপা মানে নাচ, নাচকে ফাঁকি একটা সময়ের জন্য দেয়নি, একটা মুহূর্তের জন্য দেয়নি। যোগ্য লোক যোগ্য জায়গায় বসে না, যে কারণে এই ভুলগুলো হচ্ছে। আমি মনে করি এটা অপরাধ, এটাকে কোনো মতেই ক্ষমার যোগ্য না। সরকার জবাবদিহিতা করা উচিত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এই ধরনের হঠকারিতা সিদ্ধান্ত নিতে পারে না। আমার কোনো রিগ্রেট নেই আমার লাইফ নিয়ে, এই জন্য যে আমি অসম্ভব তৃপ্ত প্রতিটা ক্ষেত্রে। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি সময়ের গল্পে। আমি মাসিদ রনু আপনাদের সঙ্গে আছি, আর আমার সঙ্গে আছেন একজন বিশেষ মানুষ, যাকে আপনারা বহু বছর ধরে আপন করে রেখেছেন, যাকে আপনারা গর্বান্বিত করেছেন। তিনি 21শে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী, আমি বলি বাংলাদেশের নাচের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শামীমা নিপা। ঈদ মুবারক। ঈদ মুবারক। কেমন আছেন? ভালো। তোমার এত সুন্দর সুন্দর কথা শুনে আরো মন ভালো হয়ে গেল। একদম, এবং সেটা আপনি সবসময় ডিজার্ভ করেন। কিংবদন্তিদের আসলে কোনো বিশেষণ, কোনো উপাধি, কোনো পদকে আসলে বাধা যায় না। আপনি সেই জায়গাটা উত্তরণ করে এসেছেন অলরেডি। আমি একটু শুরুতে জানতে চাই যে ঈদ কেমন যাচ্ছে? খুবই কালারফুল মানে একটা পোশাকে আপনাকে দেখছি। ঈদের সঙ্গে আনন্দটা খুব মানে এত নিবিড়ভাবে সম্পৃক্ত, মানে ঈদ মানে আনন্দ, এবং আনন্দটা খুঁজেও নিতে হয়। সবসময় যে আনন্দ আমাদের জীবনে থাকে তা না, তবে আমি মনে করি যে একটা বিশেষ দিন উপলক্ষে এই যে পরিবারের সঙ্গে একটা সুন্দর সময় কাটানোর যে একটা জায়গা তৈরি হয়, সেটা একটা আনন্দের একটা বড় কারণ আমরা তো সবসময় কাজ করি বাইরের জগতের সঙ্গে, বা আমাদের সময়টা কিন্তু ম্যাক্সিমাম বাইরেই দিতে হয়। ঘরে আমাদের থাকা যতটুকু হয় প্রয়োজনে আমরা যতটুকু থাকি, কিন্তু এই ঈদটার সময় আমরা মনে করি যে সব কাজের পরে এই যে কয়েকদিন একদম নিবিড় ছুটি যেটা বলি, যেটার মধ্যে আর কোনো ফোন আসবে না, বা স্কুল নাই, বা ক্লাস নিতে হবে না, সেগুলোর বাইরে গিয়ে আমরা একদম ছুটি কাটাই এবং সেটা পরিবারকে আমরা দিতে পারি। তো এই জায়গাটা আমার কাছে সবচেয়ে আনন্দের মনে হয়। আজকে যে কাপড় পরেছেন, আপনাকে আমরা বরাবরই খুবই ফ্যাশনেবলভাবে প্রেজেন্ট হতে দেখি। আপনার ফ্যাশন সেন্স আসলে কিভাবে গড়ে উঠেছে? এটা অনেকটা আমি মনে হয় একটা পারিবারিক বিষয় আছে। আমি আমার মাকে দেখেছি খুব খুব সুতির শাড়ি বা জামদানি শাড়ি পরতেন ম্যাক্সিমাম, কিন্তু খুব পরিপাটি করে পরতেন। আমি এই জিনিসগুলো আমাদের ছোটোবেলার এক ধরনের তৈরি হওয়া, নিজেকে তৈরি করার একটা বিশেষ জায়গা। আমি আমার বড় বোনদের দেখেছি খুব সবসময় একটা প্রেজেন্টেবল অবস্থায় থাকতেন। হয় না যে ঘরের মধ্যেও একটা মানুষ এলোমেলো হয়ে থাকে, আমাদের বাড়িতে সেই জিনিসগুলো ছিল না। তো ওইভাবেই আমরা তৈরি হয়েছে। বিশেষ করে আমরা যখন নাচের জগতে এসেছি, তো নাচের সঙ্গে নিজেকে প্রেজেন্ট করার একটা তো যোগসূত্র আছে। তো সেইটা ধরে আমি যদি বলি, আমি চেয়েছি সবসময় যে খুব খুব লাউড কিছু না, আমাকে আমি ক্যারি করতে পারি, আমাকে আমি চিনতে পারি, আমাকে আমি বুঝতে পারি, এবং আমার যে দর্শক তারা আমাকে একভাবে চিনতে অভ্যস্ত হোক। যে কারণে আমি সবসময় আমার একটা নিজস্ব স্টাইল আমি সবসময় মেনটেন করেছি, যে আমার যোগে এটা আসছে, আমাকে এটাই পড়তে হবে না, আমি ক্যারি করতে পারি, আমাকে ভালো লাগে, আমি আমার মতো করে সহজভাবে প্রকাশ করতে পারি, সেই পোশাকগুলো আমি সবসময় পরি। আপনাকে আমি নানাভাবে দেখেছি আসলে। যখন মঞ্চে পারফর্ম করেন তখন তো একেবারে সেই নাচের যে ক্যারেক্টার সেটাকে আপনি পোর্ট্রে করছেন, আবার যখন গেট টুগেদার যাচ্ছেন বা যখন ক্লাস নিতে যাচ্ছেন, মানে ফ্যাশন নেভার গোজ রং আপনার ক্ষেত্রে, মানে সবসময় পিচ পারফেক্ট। এই পারফেকশনটা, এই যে মানে অবস্থান বুঝে এবং প্রোগ্রাম বুঝে কাপড় চুজ করা এবং কখনোই খারাপ কাপড় না পরা, এটা কিভাবে অনেক বেশি প্ল্যানিং করে করতে হয় কিনা? প্ল্যানিং না, নিজস্ব বোধটা যদি তৈরি হয়ে যায় তখন সবাই ওইভাবেই নিজেকে প্রেজেন্ট করে। আরেকটা জিনিস আমি সবসময় ভেবেছি, আমি একটা সময় এসে যখন নাচটাকে সবাই ভাবতো যে নাচ মানে এক ধরনের একটা সেট মেকআপ থাকবে, বা নাচের মেয়েরা যখন অন্য পার্টিতেও যাবে তখনও এই টাইপেরই গেট আপ হবে, এরকম হওয়ার কারণটা আমি খুব খুঁজে পাই না। আমার কাছে মনে হয়েছে যে আমি একটা ইন্ডিভিজুয়াল মানুষ, আমি যখন যেখানে যাব আমি সেভাবেই নিজেকে প্রেজেন্ট করব, এবং নাচটাকে যে একটা গ্ল্যামারাস জায়গায় আনার যে একটা প্রচেষ্টা, সেটা কিন্তু আমি মনে প্রাণে করেছি। কারণ আমি লাক্সের মডেল হয়েছি, সেটা লাক্স একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, তারা নাচের মেয়েকে চুজ করেছে, তার মানে
দর্শক প্রিয়তা নাচের শিল্পীদেরও হয়, একদম। এটা আমার কাছে অনেক বেশি একটা আনন্দের বিষয় ছিল যে সত্যি। নাচ মানেই শুধু একরকম সবাই একটা ধরে নেয় তা কিন্তু না। তো সেই জায়গা থেকে আমি বলি যে প্রত্যেকটা মানুষেরই নিজস্ব ভাবনা, নিজস্ব চিন্তা, শৈল্পিক বোধ সেটা যদি নিজে ধারণ করে তাহলে সে কিন্তু নিজেকে সুন্দরভাবে সব জায়গায় প্রেজেন্ট করতে পারবে। কারণ সব জায়গায় একইভাবে যাব কেন, সেটা তো হওয়া উচিত না। ক্ষেত্র বিশেষে আমাকে নানাভাবে নিজেকে ভাঙতে হবে। আমি নাচের চরিত্রতে তো ভাঙি, হ্যাঁ, রাইট। তাই না? আমি একই রকম একটা রবীন্দ্রনাথের গান নিয়ে আমি একই পোশাক কিন্তু পরি না। নানাভাবে যখন আমি যেভাবে কম্পোজিশনটা করি আমার পোশাকটাও সেরকম হয়। তো আমার ব্যক্তিগতভাবেও আমি সেভাবে চেষ্টা করি। মানে সবসময় ভ্যারিয়েশন এবং নতুনত্ব কিছু দর্শককে দেবার যে চেষ্টা আর কি। ক্রিয়েটিভিটি ছাড়া একটা কোনো কাজ, কোনো শিল্প, কোনো মানুষ একঘেয়ে হয়ে যাবে। আমি সেটাই বলছিলাম যে শুধুমাত্র স্টেজে যতক্ষণ থাকবো অতক্ষণে শুধু আমার মেধার স্ফুরণ ঘটাবো তা না, আসলে নিজের ব্যক্তি জীবনেও নিজের সেই চর্চাটা থাকাটা জরুরি। প্রতিটা ক্ষেত্রে আমাকে দেখে মানুষ মুগ্ধ হবে, সেই জায়গাটা তৈরি করার জন্য আমাদের চেষ্টা করতে হয়। আমরা পারি না কিন্তু আমরা চেষ্টা করি। এবং আপনি যে লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে যে লাক্সের বিজ্ঞাপনের মডেল হলেন, যদি ভুল না করে আমরা হলিউডে, বলিউডে এবং বাংলাদেশে দেখেছি যে লাক্সের বিভিন্ন বড় বড় তারকারা মডেল হচ্ছেন এবং একসময় বলতো যে লাক্স তারকাদের সাবান, ওদের ট্যাগ লাইনে ছিল সেটা। কিন্তু আমরা কখনোই দেখিনি, ভারতে তো নাচে খুবই বিখ্যাত ওরা, কিন্তু নাচের কোনো একদম প্রফেশনাল নাচের মানুষকে তারা মডেল হিসেবে কখনো চুজ করেনি বা পিক করেনি। এটা আপনি একমাত্র যিনি এই সৌভাগ্যটা অর্জন করেছেন। সেই অভিজ্ঞতাটা কেমন ছিল এবং আপনাকে যখন অফার করা হলো, আপনি তখন আমরা আরও শুনতাম যে নাচের মেয়েরা ওই খুবই রিজিড ছিলেন যে তার বাইরে কিছু করবেন না, সবিজে গেলে তাদের নামটা খারাপ হবে, সেই বাধা আপনি কিভাবে ভেঙেছিলেন? আমি যখন এই কাজগুলো করি, নানা ধরনের কাজ তখন করছিলাম, আর অফারটা এশিয়াটিক, নূর ভাই বা সব কিছু মিলিয়ে আমাদের খুব কাছের একটা জগৎ। তার আগে আমার আগে শাকিলা করেছিল গানে। আপনার তো খুব প্রিয় সেই বন্ধু। ক্ষেত্রে সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে জায়গাটা আমার কাছে খুব অপরিচিত কিছু না, এটা এই জায়গাটা আমি করতে পারি। আর আমার কাছে যেটা আমি বলেছি যে আমি সবচেয়ে বেশি এই কাজটা করার উদ্দেশ্য ছিল যে নাচটাকে একটা গ্ল্যামার জগতের সঙ্গে ওই যে ট্যাগ করা, সেটা তারা ভেবেছে এবং প্রপার ওয়েতে আমাকে করতে সাহায্য করেছে। আমি সেটা থেকেই কাজটা করা। এছাড়া অনেক বিজ্ঞাপন তখন হয়তো আরও করতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটা নাচের মেয়ে নিপা, সেভাবে আমাকে প্রেজেন্ট করেছে, এটা আমার কাছে অনেক বেশি সম্মানের ছিল। মানে শুধুমাত্র 8-10টা মডেলিং করবার থেকে না, যেহেতু না। আপনার পার্সোনাকে ওখানে প্রেজেন্ট করা হচ্ছে, আমি সেটা একটা আপনি দুটো বেছে যা নিয়েছেন। মডেলিং করেছি আমি সবসময় দেখেছি যে আমার নাচটা প্রাধান্য পাচ্ছে কিনা, okay. আদারওয়াইজ আমি সেভাবে করিনি কিছু। এই যে আপনি একটা রাস্তা খুলে দিলেন এবং এরপরে আপনারই অনেক ক্লোজ মানে স্টুডেন্ট যারা অনেক বছর ধরে আপনার কাছে নাচ শিখেছে, তারা কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে মডেলিং করেছেন, অভিনয় করেছেন। আমার মনে হয় যে আপনাকে দেখে ওরা ওই অনুপ্রেরণাটা পেয়েছে। না, সে তো বটেই, একটা তো শুরু তো করতে হয় কাউকে না কাউকে। আমরা তো হয়তো সেই সময়টা ওইভাবেই চেয়েছি যে আমাকে দেখে আর 10টা ছেলে মেয়ে ফলো করুক বা আমাকে দেখে এক ধরনের একটা নিজের মধ্যে একটা কনফিডেন্স তৈরি হোক। Right. এই যে আমি শুধু নাচ করি আর কিছু করি না, পারি না, করি না, হোয়াটএভার যাই বলি না কেন, কিন্তু আমি আর করি না কিছু। তো এটাও একটা শিক্ষা আমি মনে করি দিতে চাই আমি আমার নেক্সট প্রজন্মকে, যে শুধু নাচ করেও মানুষ ভালোবাসা পেতে পারে বা এই যে জনপ্রিয়তা বলি সেটাও পেতে পারে, মানুষের কাছে যে একটা দৃষ্টান্ত তৈরি করতে পারে, শুধু নাচ করেও পারে। ওই জায়গাটা আমি ভীষণভাবে করার চেষ্টা করেছি এবং অনেক ছাড়তে হয়েছে। সেটা এখন বললে হয়তো সবাই ভাববে যে ওরা হয়তো বোকা, সেজন্য করেনি এই কাজগুলো। বোকা বলি, চালাক বলি, বা নিজেকে এই নিয়ন্ত্রণ করার শক্তিটা ছিল বলেই হয়তো আমরা পেরেছি। আমরা যারা শুধু নাচ করি তারা এই কথাটা বলবো যে আমরা আর কিছু করি না। অনেক সিনেমা অফার, নাটকের অফার, অনেক কিছু ওই সমস্ত জিনিস করতে হলে তো আমাদের আর্থিকভাবেও আমরা অনেক লাভবান হতাম, তাই না? তো সেটা সেই ক্ষেত্রে নাচের এত প্রচার কম, ক্ষেত্র কম, আমরা আমাদের সোর্সটা কম, প্ল্যাটফর্ম কম, অনেক কমের মধ্যেও আমরা নিজেকে আমার জায়গাটুকু দিতে পেরেছি। এটাই আমার কাছে সবচেয়ে বড় আমার প্রাপ্তি মনে হয় এবং সৌভাগ্যের জায়গা আর কি। আপনার যে অর্জন এবং অবদান আমাদের দেশের নাচের জন্য, রাষ্ট্র আপনাকে 21শে পদক দিয়েছে, আমি শুরুতেই বলছিলাম। 21শে পদক এর আগে যারা পেয়েছেন মানে আমরা খুবই তাদেরকে নমস্য মনে করি, মানে কিন্তু এই বছর যে নাচের 21শে পদকটা পেলেন, খুবই অল্প বয়সী একজন
বয়সটা যদি আমরা আলাদা করেও রাখি, কিন্তু তার অবদান নিয়ে খুব প্রশ্ন উঠেছে। স্বয়ং মানে আমাদের নাচের ইন্ডাস্ট্রির অনেক বড় বড় যারা অনেক বছর ধরে গুরুস্থানীয় পর্যায়ে আছেন তারাও একটা প্রেস কনফারেন্স করেছে, সেটার বিপক্ষে অবস্থান নিয়েছেন। কিন্তু আপনারা যেহেতু 21শে পদক প্রাপ্ত, আপনাদের কাছে জানা হয়নি, যদিও ওখানে আমানুল হক ছিলেন, তিনিও 21শে পদক প্রাপ্ত, তিনিও ওটার বিপক্ষেই ছিলেন। এটা নিয়ে আপনার কি মনে হয়েছে এবং আশেপাশে আপনি কি প্রতিক্রিয়া পেয়েছেন আসলে, আপনি একটু সত্যি বলেন। এটা আমাদের জন্য খুব দুর্ভাগ্যজনক যে এইবার এত কিছু হলো। এটা নাচকে আমরা প্রতি বছর দেয় না, সেটাই আমাদের একটা কষ্ট। কিন্তু দিচ্ছে, কিন্তু সেই জায়গাটা আমাদের অনেকটাই একটা কি বলবো আক্ষেপের জায়গা। আমি প্রথমত বলবো যে যোগ্য লোক যোগ্য জায়গায় বসে না, যে কারণে এই ভুলগুলো হচ্ছে। কখনোই হতে পারে না যে একটা প্যানেলে বসে আমি এই ধরনের একটা হঠকারিতা সিদ্ধান্ত নিতে পারি, এটা হতেই পারে না। আমি মনে করি এই ধরনের যারা প্যানেলে বসবে, যারা বিচার করবে, বিচারকের বিচার হওয়া উচিত। এটা করতেই পারে না তারা আমার জবাব দিতে হবে আমাকে, কেন করছি, তাহলে আমি কেন পেলাম। আমি তো মনে করি আমার পাওয়ার কোনো রাইট নাই। তার চেয়ে বয়সটা কিন্তু কোনো ম্যাটার করে না। আমিও অনেক আগে পেয়েছি, আমারও সিনিয়র আছে, কিন্তু আমার সিনিয়ররা আমাকে অনেক ভালোবাসা দিয়ে আগলে রেখেছে এবং সেটা সবাই আনন্দের সঙ্গে আমাকে গ্রহণ করেছে। এই জন্য সবাই জানতো যে নিপা মানে নাচ। নাচকে ফাঁকি একটা সময়ের জন্য দেয়নি, একটা মুহূর্তের জন্য দেয়নি। আমি একটা কাজ, দুইটা কাজ, তিনটা কাজ দিয়ে আমাকে বিচার করলে হবে না। আমার এই যে দীর্ঘ পথ, সেই পথটাকে আমার পাড়ি দিয়ে আমাকে প্রমাণ করতে হবে যে না, এই কাজটার জন্য আমি উপযুক্ত। আমি তিনটা কাজ করে আমার প্রমাণ দিয়ে আমি একটা এত বড় অ্যাচিভমেন্ট পেতে পারি না। আমি মনে করি এটা অপরাধ, এটাকে কোনো মতেই ক্ষমার যোগ্য না। আর যেটা আমি বলি যে তাদেরও তো একটা বিবেক আছে। আমি যখন একটা জাজমেন্টে যাই, আমার কিন্তু সারাক্ষণ মনে হয় যে আমার হাত দিয়ে যেন কোনো অন্যায় না হয়। সবসময় আমরা রবীন্দ্রনাথের কথা যদি বলি যে তোমার পতাকা যাকে দিয়েছো তাকে বহিবার দিও শক্তি, তো ওই শক্তিটা যদি আমি না অর্জন করতে পারি তাহলে আমি বসবো না। এটা আমার বসার কোনো রাইট নাই। আমি মনে করি সরকার এবং যারা দিচ্ছে তাদের জবাবদিহিতা করা উচিত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এই ধরনের হঠকারিতার সিদ্ধান্ত নিতে পারে না, এটা কারো ইচ্ছের জন্য হয় না। এটা ইচ্ছের সঙ্গে এই পদক প্রাপ্তির কোনো মিল নেই। আমার ইচ্ছে হলো আমি কাউকে দিয়ে দিলাম, বা আমার সঙ্গে কারো কোনো একটা ভালো লিয়াজও থাকলো, আমি এটা দিতে পারি না। সবাই পেতে চায়, সেটা অন্য জিনিস, কিন্তু আমি দিব কি না। আমি এই পুরস্কারটা দেওয়ার পরে আমার কোনো জবাব আছে কিনা, আমি কনসিকুয়েন্সেস গুলো কি হতে পারে বা কেন আমি দিচ্ছি, এর কোনো যদি জবাব না থাকে তাহলে তাদেরও শাস্তি হওয়া উচিত আমি মনে করি। খুবই বোল্ডলি আপনি অনেক ইম্পর্টেন্ট কথা বলেছেন। আমি একটু জানতে চাই যে আপনি এবং শিবলী মোহাম্মদ পাওয়ার পরে আপনার দৃষ্টিতে কি মনে হয় যে নাচের পরবর্তীতে আর কারা পেতে পারেন, যদি কয়েকটা নাম জানতে চাই। এটা আমি এভাবে বলতে পারি না, কারণ সবাই আমার যারা সিনিয়র আছে আমার অনেক রেসপেক্টেবল জায়গায় আমি তাদের রাখি। এবং আমি যেটা মনে করি যে পাওয়ার জায়গাটা যে জায়গায় এসে নেমেছে তারপরে তো সবারই পাওয়া উচিত। আমি তো মনে করি আমার এই যে 20 বছর 30 বছর 40 বছর আমাদের কাছেই নাচ শিখছে, কত সাধনার জায়গাটা যদি নাই থাকে তাহলে তো এই পুরস্কারের কোনো মূল্যই নেই। কোথায় সাধনা, আমার নিষ্ঠা, সাধনা, শ্রম, আমার শখের বসে আমি একটা কাজ করলাম, সেটা দিয়ে মূল্যায়ন হতে পারে না। এটা একটা সমাজ কল্যাণমূলক কাজের জন্য দিক, সবাই অ্যাকসেপ্ট করবে, হতেই পারে একটা সমাজের একটা কল্যাণ করছে কেউ, হতেই পারে। নাচ এবং আমি স্বীকৃতি পাচ্ছি একটা সরকারের কাছ থেকে, রাষ্ট্র মানে একদম এরপরে আর কিছু নেই। তার মানে কি, আমার এই সাধনা, আমার নিষ্ঠা, আমার ত্যাগ, এটার যদি মূল্য রাষ্ট্র না দিতে পারে তাহলে আমি কার কাছে চাইবো? তার মূল্য তো কিন্তু রাষ্ট্রকে দিতে হবে। এটা কিন্তু একটা কমার্শিয়াল অনুষ্ঠান নয় যে সারাক্ষণ পুরস্কার দিচ্ছে। এটা কিন্তু এরকম হলে তো সবাই যোগ্য, কিন্তু ওইটার জন্য যোগ্যতা শুধুমাত্র একটা জিনিস দিয়ে হবে না, তার সারা জীবনের জার্নি, সেটা একটা অনেক বড় বিষয়। আমি একটা সামান্য কথা যদি বলি, আমি কাউকে ব্যক্তিগতভাবে কোনো কিছু বলতে চাই না, মানে তুলনা যদি করি যে এখনের মানুষের ভাবনাটা কেন এরকম হচ্ছে। আমি একটা ইন্টারভিউতে পড়লাম যে উর্তি আহমেদ বলছে যে আমার মা বলছিল তুমি এটা পাবে আমি জানতাম, কিন্তু একটু আগে পেয়ে গেছো। তো আমি যদি স্রেফ তুলনাটা করি, আমি যখন পাই 17তে, তো তখন ওই সময়টা কেন জানি আমার প্রাপ্তিটা খুব
আনন্দের সঙ্গে নিয়েছিল এবং celebrate করেছি আমরা সবাই সবাই। মানে এই নৃত্যশিল্পীদের মধ্যে বলি, বাইরের লোকজন বলি, মানে সবাই আমাকে খুব সুন্দর ভাবে গ্রহণ করেছিল। তো আমি একটা অনুষ্ঠানে যাচ্ছিলাম, আমার মা আমার তার পরার একটা মালা আমাকে খুলে পরাচ্ছিল। তো আমি ভাবলাম যে এটা কেন, আমি বলছি না তুমি এটা কেন দিচ্ছ? বলছি না সবাই তোমাকে দিচ্ছে অনেক কিছু, আমি তোমাকে এই মালাটা দিলাম তোমার প্রাপ্তি 21শে পদকের জন্য না, তুমি খুব সৎভাবে তোমার জার্নিটা করেছো সেই কারণে। তো আমার কাছে মনে হয় যে এই সুযোগটাও তো দিতে হবে, তাই না? এই যে আমার মা আমাকে বুঝতে পেরেছে যে আমি সৎভাবে অনেকটা সময় পার করেছি, এই মূল্যায়নটাই কিন্তু প্রাপ্তি, আমার কিন্তু আর কিছু পদকের দরকার নেই। তো এই যে মানে আমরা এখন 2 দিন নাচ করলে ভেবে নেই যে আমি তো পাবোই, এই ভাবনাটা রং। আমি পাবো তখনই যখন আমি পরীক্ষা দিয়ে 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 একটা জায়গায় যাব, তখন আমি পাবো। একটা লং একটা জার্নি অনেক থাকা বড় লাগবে জার্নি, আসলে। অনেক বড় জার্নি। এটাকে এত নয় ছয় করে এত হেলাফেলা করে করাটা ঠিক না, এটা অন্যায়। এবার একটু জানতে চাচ্ছি যে এই যে এখনো পর্যন্ত ফিটনেসটা ধরে রাখা, খাওয়া দাওয়া আপনি কি মেনটেন করেন? এবং আজকাল তো আমরা দেখছি যে একটু লম্বা সময় ইয়াং থাকবার জন্য বোটক্স, ফিলার অনেক কিছু চলে এসেছে, আরও একটু সতেজ থাকবার জন্য। এইসব নিয়ে আপনার চিন্তা ভাবনা কি? আপনার কখন ইচ্ছা আছে কিনা যে আরও একটু আমি বেশি লম্বা সময় ইয়াং থাকি? না, ইয়াং থাকাটা তো অন্য জিনিস। আমার কথা হচ্ছে যে ফিট তো থাকতেই হবে, আমরা যে ফিল্ডে কাজ করি হ্যাঁ, সেখানে নাচতে গেলে অবশ্যই। হ্যাঁ ফিট থাকতেই হবে। এটা শুধু এখন কয়েক বছর ধরে মানুষ সবাই সচেতন তা না, আমাদের কিন্তু এটা একদম শুরু থেকেই করতে হয়েছে যে Diet-টা হ্যাঁ maintain করা। ডায়েট বেশি খেলে মোটা হয়ে যাব, এটা মাথায় তো সবসময় ছিল, কারণ আমাদের তো লম্বা সময় ধরে কাজ করতে হয়েছে। এখনও মানে কাজ করতে গেলে মনে হয় যে ওয়েটটা না কমলে একটা প্রজেক্ট করা ঠিক হবে না। তো সেই দিক থেকে একটা চিন্তা থাকে। আর খুব যে একদম মানে কড়াকড়িভাবে ডায়েট করা হয় তা না, কিন্তু সাধারণত ভাতটা একটু কম খেতে চাই, রিচ ফুডটা একটু এড়িয়ে যেতে চাই, কিন্তু খাই, কিন্তু ওকেশনালি খাই। সবসময় যে ভালো লাগবে বলে আমাকে সব খেয়ে ফেলতে হবে তা না। তো এগুলো একটু করা হয়। আর অন্য যেগুলো বললে আসলে যুগের সঙ্গে তাল মিলিয়ে করবে না কেন, সবাই করবে। ওরকম সিরিয়াসলি এখনো কিছু ভাবি না। হ্যাঁ, কারণ আপনার থেকে অনেক কম বয়সী অনেকেই তো দেখছি যে ইয়াং থাকবার জন্য অনেক কিছু করছে। বিশেষ করে আপনারা একই গুরুর শিষ্য, আপনি বিরজু মহারাজের স্টুডেন্ট মাধুরী দীক্ষিত, সে তো অনেক বড় স্টার, কিন্তু তাকে আমরা দেখতে পাচ্ছি না, যে সে ওইটা আবার ওই জগৎটা আলাদা। ওইটার সঙ্গে কিন্তু আমাদের কিন্তু একদম একটা পারফরমেন্সটা আমরা করি একটা অন্য অন্য ভীষণ আমাদের। হ্যাঁ, আমি যখন একটা ক্যারেক্টার করি আমাকে সেভাবেই তৈরি হতে হয়, এটা আমাদের নাচের ক্ষেত্রে যা হয়। আর ওরা তো একটা গ্ল্যামারাস জগতের একটা নায়িকা, তাকে তো সবসময় মেনটেন করতে হবে যদি সে ফিল্ডে থাকতে চায়। তো ওদের করাটা আমার মনে হয় খুব যুক্তি সংযুক্ত, কারণ ওরা তো করতেই হবে, তা নাহলে তো আর এত কম্পিটিশনের জায়গা এখন তো এই উত্তরটা থাকতে আমার গেলে একটু তো মানে খটকা লাগলো, কারণ আপনাকে সবাই বলে যে আপনি খুবই রিজিড এবং খুবই একটু মানে কঠোর নিয়মানুশাসনের মধ্যে থাকেন। আপনার স্টুডেন্টরা খুব বলে যে স্ট্রিক্ট টিচার আমাদের। তারপরে যে আপনি এই যে বোটক্স ফিলারের ব্যাপারটা এত সুন্দর করে যুগের সাথে মেনে নিলেন। না কেন না, আমি তো মনে করি যে কোনো জিনিস ভালোর জন্য করতে পারে, যদি সেটা মেনটেন করতে পারে, কেন না, কেন করতেই পারে। আর খুব স্ট্রিক্ট টিচার, হ্যাঁ আমি খুবই কড়া শিক্ষক, এবং খুবই ভালো ছাত্রী আমি নিজে। এই জন্য বলি যে আমি আমার শিক্ষকের গুরুদের যাদের পেয়েছি একদম অক্ষরে অক্ষরে পালন করেছি। কাজে আমার কাছে যারা শিখছে, আমার স্টুডেন্টরা, তারাও আমার মতো হোক, আমি সেটা চাই। তো যাই হোক, সেটার বিষয় না, কিন্তু আমি খুব কড়া শুধু ক্লাসের সময়, অনুষ্ঠানের সময়। এর বাইরে আমি অনেক সহজ। ওটা আমার কাছের স্টুডেন্টরা নিশ্চয়ই বলবে, এই দুর্নাম করবে না যে আমার শিক্ষক সবসময় গম্ভীর হয়ে থাকে। আমি অনেক বেশি আদরও করেন সহজ তাদেরকে, আদর করি, কিন্তু ওই জায়গাগুলো আমার মনে হয় একটু শক্ত হতে হয়, কারণ আমাকে তো অনেক ছেলে মেয়ে নিয়ে কাজ করতে হয় এবং প্রত্যেককে একই সূত্রে গাঁথতে হবে, আমাকে একই সঙ্গে নাচ করাতে হবে। কাজে কারো একটু
মানে দুর্বলতা, কারো একটু কমতি যদি হয়, তখন আমাকে তো শাসন করিয়ে সেটাকে ঠিক বা করতে অনেক হবে, practice তাদের ভালোর করাতে জন্য হয়। আসলে হ্যাঁ, করতে হবে অবশ্যই। এটা, তাই না? এবার একটু আমি জানতে চাই যে আপনার নাচের যে জার্নিটা, আপনি বলছিলেন যে অনেক ত্যাগ করতে হয়েছে এবং শুধু নাচ নিয়ে থাকতে হয়েছে আমাকে। এর পেছনে বোধহয় মোস্তফা মনোহর স্যারের একটা কথা আপনি খুব অক্ষরে পালন করেছিলেন, ওনার সম্পর্কে একটু সত্যি জানতে চাই। হয় না কিছু কিছু মানুষ একটা মানুষের জন্য আশীর্বাদ হয়ে থাকে, আমার ক্ষেত্রেও মোস্তফা মনোহর তাই আমার জীবনের একটা আশীর্বাদ। আমি যখন একেবারেই নতুন, একেবারে কাদামাটির মতো, তখন উনি আমাকে হাতে নিয়েছিলেন এবং ওনার হাত দিয়ে আমি তৈরি। আমার এই যে একটু সহজভাবে নাচ করা, একটু সাবলীলভাবে এক্সপ্রেশন দেওয়া, সবটাই উনি আমাকে ধরে ধরে করিয়েছেন। আমি কি বলবো, উনি কিন্তু একদম আমাকে ডে ওয়ান থেকে, যে একটা নাচ কম্পোজিশন করলে আমি জানতাম যে এখানে কোনো না কোনোভাবে আমাকে উনি টেনে বের করে নিয়ে আসবেন, এবং সত্যি সত্যি যে একটা গ্রুপ নাচের মধ্যেও আমি আমাকে খুঁজে পেতাম যে এই জায়গাটা উনি আমার জন্য করেছেন। তার মানে উনিও আমাকে খুব চাইতেন যে আমি আমাকে আবিষ্কার করি, আমি আমাকে আরো 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 জায়গায় নিয়ে যাই। ওই যে একটা কঠিন বন্ধন সবসময়, যে যোগের সঙ্গে তাল মিলিয়ে খুব চাকচিক্য তা না, তার বাইরে গিয়েও নান্দনিক সুন্দর যেটা, সেটা উনি আমাকে মাথায় খুব ভালোভাবে ঢুকিয়েছিলেন। যে আমরা অনেক সময় অনেক কিছু পড়ি, কিন্তু নান্দনিক সৌন্দর্য, যে রবীন্দ্রনাথের কথায় নাচ হচ্ছে নিরর্থক অঙ্গভঙ্গির সুষমা, অর্থ খুঁজতে যেও না, তোমার সৌন্দর্য বোধ, তোমার যে এই যে ভিতরের যে লালিত্য, ভিতরের যে সুষমা, সেটাকে আবিষ্কার করা। তো এটা খুঁজতে খুঁজতে তো জীবন পার হয়ে যায়, এগুলো এত সূক্ষ্ম জিনিস। তো আমার কাছে মনে হচ্ছে যে মোস্তফা মনোহর না থাকলে আমার জীবনে আমি হয়তো অন্যভাবে চিন্তা করতাম জীবনটা, কিন্তু উনি আমাকে অনেক কিছুর থেকে থামিয়েছেন। উনি আমাকে এই যে নাটক বলি, অ্যাড বলি, তখন তো আমাদের পারফর্মিংয়ে যখন ছিলাম প্রচুর অফার আসতো, উপস্থাপনা বলে এই সেই, কিন্তু সবসময় বলতে যে থামতে হয়, জ্যোতি, থামা জীবনকে অনেক বেশি মানে চালিত করে, তীক্ষ্ণ করে। তুমি ওইটা চাও না একদম পানির মতো সবার সব জায়গায় মিশে যেতে চাও। তো ওই বোধটা আমি মানে আমার কাছে কেন জানি মনে হয়েছে যে ভুল করিনি ওনার কথাটা শুনে। আমি আজকে বলতে পারি যে আমাকে দেখে হয়তো আরও 10 জন শিখবে যে থামতে জানতে হয়। শামীমা নিপার সঙ্গে শিবলি মোহাম্মদ নামটা আসলে ওতপ্রোতভাবে জড়িত, চলেই আসে। দীর্ঘ একটা লম্বা জার্নি আপনাদের, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় জুটি নাচের, এবং অনেকে তো ভেবে থাকেন যে আপনারা দাম্পত্য জীবন শেয়ার করেন। এই মজার অভিজ্ঞতাটা নিয়ে যদি কিছু বলতে চান। সামাজিকভাবে যদি আমি বলি যে ধরেই নেয় সবাই একসঙ্গে অনেক দিন কাজ করছে, নিশ্চয়ই একটা সম্পর্ক, তো সম্পর্ক তো হয়, সম্পর্ক না হলে আমরা এতদিন ধরে কাজ করতে পারতাম না। সম্পর্কটা যখন একটা বন্ধুত্বের জায়গায় যায়, তখন কিন্তু মানুষ প্রেম ভালোবাসার দিকে তাকায় না, তখন এই সম্পর্কটাকে অনেক বেশি আমার কাছে মনে হয় গভীর, অনেক বেশি প্রখর, শক্তিশালী, প্রোডাক্ট। হ্যাঁ, আর সবচেয়ে বড় হচ্ছে এখানে আমার চাওয়া পাওয়ার কিছু নেই, ব্যক্তিগতভাবে আমার কোনো চাচ্ছি না বা কোনো কিছু নিয়ে এক্সপোজ করছি না বা কোনো কিছু নিয়ে আমার দাবি নেই, কিন্তু নাচের ব্যাপারটা একটা জায়গায়, আমাদের দুজনের ফোকাসটা এক জায়গায়, যে কারণে আমাদের সম্পর্কটা দীর্ঘদিন থেকে একই রকম আছে। আমরা অন্য কিছু নিয়ে কোনো শেয়ার করি না বা অন্য কিছু নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। শিবলি কোথায় যাচ্ছে, আমি কোথায় যাচ্ছি, কার সঙ্গে কথা বলছি, কি মিশছি, কি খাচ্ছি, এ নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। কিন্তু যখন আমরা একটা নাচ করি, তখন দুজনের কাজটার দিকেই আমাদের ফোকাস এবং লক্ষ্যটা এক জায়গাতে থাকে, এবং দুজনেরই ইচ্ছে যে আমরা একটা ভালো কাজ করব, যেটার জন্যই আমরা দীর্ঘদিন একসঙ্গে কাজ করতে পেরেছি। আর যেহেতু আমাদের প্রতিষ্ঠানটাও একসঙ্গে, আমরা তো এর বাইরে কিছু ভাবতেই পারি না। 25 বছর হয়ে গেল। হ্যাঁ, তো আমাদের এই 25 বছরের আগেও আমরা অনেক দিন একসঙ্গে কাজ করেছি। কত স্টুডেন্ট আপনারা শিখিয়েছেন, মানে যদি একটা থাকে না, একটা ছাঁচে বাঁধতে চাই যে আনুমানিক অনেক, আমাদের হাজার হাজার, হাজার হাজার, এই যে হাজার হাজার স্টুডেন্টদের মধ্যে একদম একটু বলেন না যে থাকে না যে একদম মনে দাগ কেটে থাকে কয়েকজন স্টুডেন্টের কথায়, যদি একটু বলেন। না, এটা আমার মনে হয় একটু ওদের সবার সাথে হবে, কারণ সবাই চায় যে আমার নাম বলি যে তাদেরকে আপনার কোন দিকটা ভালো লাগে বা কাকে একটু বেশি এগিয়ে রাখবেন যদি একটু বলেন। স্নাতা শাহরিন আছেন, সম্প্রীতি রেজওয়ানা রহমান আছেন। না, এদের জন্য আমি যেটা বলি যে এদের জন্য ভালোবাসার জায়গাটা অনেক বেশি, কারণ এরা সবাই সাধনার মধ্যে দিয়ে যাচ্ছে। না, প্রত্যেকেই নিষ্ঠার সঙ্গে নাচটাকে শিখছে। ওরা কিন্তু এসেই বলেনি যে আমার অনুষ্ঠান কোথায়, আমি কেন নাচতে পারছি না। এখনও যদি আমি এদের দাঁড়া করাই,
কেউ বলবে না যে আমি কেন এই জায়গায় নেই বা আমাকে কেন ফ্রন্টে দিচ্ছে না। ওরা কিন্তু ঠিক ওই ডিসিপ্লিনেই নাচবে, কারণ ওরা জানে যে আমরা সাধনা করে একটা জায়গায় এসেছি, আমাদের জায়গাটা আমরা ওই জায়গায় পাবো। কিন্তু এখন যে জায়গাগুলো হচ্ছে, এখন যে একটা হুড়োহুড়ির ব্যাপার, জেনারেশনটা, হ্যাঁ হ্যাঁ সবাই শুধু ফোকাসটাই চায়। হ্যাঁ, মানে কিন্তু ফ্রন্ট লাইন আমাদের চাই। এই যে আমাদের হাতে করা যেই ভালো শিল্পীগুলো আছে এখনো এই জগৎটাকে তারা তারা সমৃদ্ধ করছে নানাভাবে, এদের জন্য আমাদের একটা অন্য অন্য ভালোবাসা, সেটা হচ্ছে যে ওরা আমাদের এই পতাকাটা বহন করে চলছে। একদম, এবং তারাও তাদের কিছু স্টুডেন্ট তৈরি করছে আবার নতুন একদম, করে। আমি সবসময় আশীর্বাদ করি তারা যেন তাদের লক্ষ্যচ্যুত না হয়, যারা যেন ভিন্ন এভাবে লাইনে যায়। চলে গেছে, মানে জনপ্রিয় তারকা হয়েছে, যেরকম অপি করিমের কথা বলতে পারি, তারপরে রিচি সুলাইমান, তারপরে আপনার অনেকে, যাই হোক, শাওন, আমি যেটা বলি নাচ সেটা শিখেছে। হচ্ছে যে কেউ যে যাবে না তা তা কিন্তু আমি বলতে পারি না, যাবে না, তাদের নিশ্চয়ই, অভিনয় যার আপনার যার কেমন লাগে জীবন- শিক্ষক হিসেবে সেই না জায়গাটা? না, অভিনয় তো সবাই ভালো করছে, নাচের মেয়েদের একটা অন্যরকম সহজ মানে অভিব্যক্তি থাকে যেটা নাটকের জন্য খুব কাজে লাগে। প্রত্যেকেরই আলাদা আলাদা জীবন, কিন্তু আমি যেটা বলি যে কেউ যদি সরে গিয়ে অন্য একটা কাজ ভালো করে অবশ্যই তাকে আমি সাধুবাদ জানাবো, কেন না। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যে অন্য কোথাও না গিয়ে শুধু নাচটা করে সাধনা করে একটা জায়গায় ধরে রেখেছে, তার প্রতি তো আমার ভালোবাসাটা নিশ্চয়ই বেশি হ্যাঁ, থাকবে, তাই না? কারণ সে আমার রক্ত বহন করছে, জি, জি। মানে আমি যেভাবে চাচ্ছি উত্তরসূরি সেভাবে উত্তরসূরি, যে হ্যাঁ। ব্যাপারটা, ওটা আর নিয়ে ওইটা যাচ্ছে। হচ্ছে যে মিডিয়ার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় মানুষ নিজেকে আবিষ্কার করবে, প্রতিষ্ঠা করবে, এটাও তো তার যার যার চয়েস, এটাকে কিছু বলার নেই, এবং ভালো করছে। আমি তো মনে করি যে প্রত্যেকে যার যার জায়গা থেকে যথেষ্ট ভালো করছে। আমি ওদের কাজ দেখি এবং ভালো লাগে, আমি নিজেও তৃপ্তি হই যে ওরা। আমি আরেকটা নাম বলতে চাই, বোধহয় আপনাদের সরাসরি স্টুডেন্ট না, কিন্তু আপনার উপর এবং শিবলি মোহাম্মদের উপর তার যে অ্যাফেকশন, সাদিয়া ইসলাম মৌ, মানে আমার সাথে আমাদেরই একটা প্রোগ্রামে আপনারা আজীবন সম্মাননা পেয়েছেন, বাইফার, খুব বড় শো। সেখানে যখন আমরা বললাম যে আমরা এবার শিবলি মোহাম্মদ এবং শামীম রানীর পক্ষে আজীবন সম্মাননা দিতে চাচ্ছি, এবং ওনারা খুবই মানে আগ্রহ প্রকাশ করেছেন যে ওনারা অ্যাকসেপ্ট করবেন, তখন ওনাকে বলা হলো যে ট্রিবিউটের ব্যাপারটা, ওনার বোধহয় কি কাজ ছিল, উনি সেটা পেছনে রাখলেন এবং প্রপার রিহার্সেল এবং যেভাবে করলেন। ওনাকে নিয়ে কি বলবেন? ও কিন্তু অনেকদিন নাচ করেছে, নাচ শিখেছে, না মানে আমি বলছি যে এখন করে যেটা সেটা হচ্ছে যে পারফরমেন্স করে, শেখার বিষয়টা বলি। যারা পদ্ধতিগতভাবে শিখতে চায়, কিছুদিন নাচ শিখে, তাদের মধ্যে এক ধরনের একটা গুরু শিষ্য পরম্পরার একটা বিষয় থেকে যায়। কাজে ওরা যারা যখন দেখলে প্রণাম করা, সেটা কিন্তু এই জিনিসটা তাদের থেকেই যাবে, এটা কিন্তু একদম রক্তের সঙ্গে মিশে যায়। আর এক একটা মানুষের এক একটা দিক থাকবে। নাচের শিল্পী হিসাবে ও যদি শুধু নাচ করতো, আমি মনে করি আরো অনেক তার দেওয়ার ছিল। কিন্তু এর যেহেতু একটা তো প্রসেস থাকে, একটা প্র্যাকটিস থাকে, একটা ক্ষেত্র থাকে, সেই সময়টা থাকে, সময় ভাগ হয়ে যায়। তো জিনিসটা যখন ভাগ হয়ে যায় তখন নিশ্চয়ই এই জায়গাটায় তার কম দেওয়া হয়, থাকবে, এটা বলার অপেক্ষায় রাখে না। কিন্তু যখন যেটা করছে সে যদি সেটা প্রপারলি করে, নিশ্চয়ই তার একটা ভালো জায়গা আছে। আর ওরা নাচটাকে মানে শিখে শ্রদ্ধার সঙ্গে করে, যে কারণে নিজেদের একটা অবস্থান অবশ্যই তাদের আছে, এবং আমাদের ভালোবাসার জায়গাটা সেই জন্যই ওদের প্রতি রয়ে গেছে। জীবনের অনেকটা পথ তো দেখলেন এবং একা কাটালেন একটা জীবন অনেকটা সময়, যদিও আপনি সবসময় বলে থাকেন যে আমার ফ্যামিলি তো আমার সাথে আছে, আমি তো কখনো একা থাকিনি। তারপরে কি কখনো মনে হয়েছে যে নিজের যদি একটা সন্তান থাকতো তাকে আমি আমার নাচটা দিয়ে যেতে পারতাম বা কিছু, এরকম মনে হয়েছে কিনা? না, আমার কোনো রিগ্রেট নেই আমার লাইফ নিয়ে, এই জন্য যে আমি অসম্ভব তৃপ্ত প্রতিটা ক্ষেত্রে। আমি একজন ফ্যামিলি মেম্বার হিসেবে আমার পরিবারকে যদি আলাদাভাবে বলা হয়, সবাই বলবে যে ও আমার পরিবারের জন্য একটা সম্পদ। হ্যাঁ, তো এই জায়গাটা আমার কাছে মনে হয় আমি খুব সাকসেসফুল। আমি যদি আমার স্টুডেন্টের কাছে যেয়ে বলি যে আমার নিজের চাহিদাটা ওদের কাছে যা, সেটা আমি একেবারেই 16 আনা পাই। ওদের ভালোবাসাটা এতটাই মানে তীব্র, আমি ভালোবাসা ওদের ফিডব্যাকটা পাই, তাতে মনে হয় যে আমি শিক্ষক হিসাবে, এবং ভালোবাসার যে জায়গাটা দর্শক আমাকে যে ভালোবাসা দিয়েছে। নাচ একটা এত ছোট্ট একটা মাধ্যম, ছোট্ট মাধ্যমে এসেন্সে বলি যে আমাদের তো প্রচার তো নেই, কিভাবে যে আমাদের লোকে চেনে বা দেখে বা ভালোবাসে, তো ওই জায়গাটা আমি খুঁজে পাই না, যে আমাদের এত অল্প প্রোগ্রাম হয়, এত প্রচার কম, তা সত্ত্বেও আমি যে ভালোবাসা পেয়েছি সেই জায়গাটার থেকেও আমি পূর্ণ। তো পূর্ণতাটা আমার অনেক বেশি, আমার অপূর্ণতা আমাকে একেবারেই ছুঁয়ে যায় না, আমি সব দিক থেকে পূর্ণ। আর আমি বিশ্বাস করি না যে শুধু নিজের সন্তান
তাকে ফিডব্যাক দিবে। সন্তান হলেই যে তাকে ফিরিয়ে দেবে কিছু তা না, সন্তান না হয়েও অনেক বেশি করে যদি তার মধ্যে সেই ভালোবাসাটা থাকে। কার যে আমার কোনো রিগ্রেট নেই, আমি অনেক পূর্ণ জীবনে। একদম ঠিক বলেছেন। আপনি আসলে আমাদের দেশেরই সম্পদ এবং এই ধারাটা অব্যাহত রাখেন। আপনার সুস্বাস্থ্য কামনা করি এবং আরও দীর্ঘ বছর আপনি আপনার যে মেধার স্ফুরণ সেটা ঘটান, আরও নতুন নতুন স্টুডেন্ট আসুক আপনার মাধ্যমে, এই কামনা করি। তোমাকে অনেক ধন্যবাদ। আর ঈদ আয়োজনে সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, পরিবার নিয়ে, সমাজ নিয়ে, দেশ নিয়ে সবাই ভালোবাসবে একজন আরেকজনকে, এটাই আমার কামনা। সবার জন্য শুভকামনা রইল।